রেডিও মিলনের আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের কাহিনী মাথার রহস্য। Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. শুরু হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের কাহিনী মাথার রহস্য। কি ভাগ্য নিয়ে জন্মেছিলাম আমি। টাকাকে টাকাও গেল, এদিকে আবার এ কি সর্বনাশ হলো দেখ। হ্যাঁ রে মাদু, টাকার শোকে মানুষকে সত্যি পাগল হয়ে যায় নাকি রে? আস্তে আস্তে কমে যাবে তো? না কমে যাবে কোথায়? ও তো বাবার ঢং। টাকাগুলো বিসর্জন দিয়ে এসে কি আর করেন? মাথা খারাপ হওয়ার ভান করছেন। তোরও কি মাথা খারাপ হয়ে গেছে নাকি রে মাদু? নইলে ওনার নামে তুই অমন কথা বলিস? ঢং করবার মানুষ উনি। আমি এবার কাগজ বের করবো কি দিয়ে? কত করে বললাম বাবা আমি তোমার সঙ্গে যাই, অতগুলো টাকা তুমি একা সামলাতে পারবে না। তখন সে কথা কানেই তুললো না। এবার কি করব? আমি কাগজের জন্য কার কাছে গিয়ে হাত পাতবো? এদিকে এমন সর্বনাশ হয়ে গেল, আর কাগজের ভাবনাটাই তোর কাছে বড় হলো মাদু? হবে না। জানো এ সময় আমার মনের মতো একটা মাসিক কাগজ বের করতে পারলে 1 বছরে বড় লোক হয়ে যেতাম। এবার তো সুযোগটা অন্য লোকে মেরে নেবে। শেষ বয়সে 1 থোক 2000 টাকা হারানোর পর পতিত পাবনের মাথাটা একটু খারাপ হয়ে গিয়েছিল। 2000-এর মধ্যে 500 টাকা মাধবকে দেওয়ার কথা ছিল। সেই শোকেই মাধু বেশ কাবু হয়ে পড়েছে। পতিত পাবন গরিব মানুষ, সারা জীবন সামান্য মাইনেতে চাকরি করে অতি কষ্টে ছেলেদের মানুষ করেছে। তাছাড়া ধার কর্জ করে স্ত্রীর গয়না বেচে মেয়ে দুটির বিয়েও দিয়েছে। জীবনে একটি বারের জন্য কোনো দিন 2000 টাকা নিজের বলে দাবি করতে পেরেছে কিনা সন্দেহ আছে। অবসর নেওয়ার পর মাসে মাসে 37 টাকা পেনশন আর জীবন বিমার ওই 2000 টাকা ছাড়া পতিত পাবনের আর কিছুই ছিল না। টাকা তো নয়, যেন গায়ের রক্তের চেয়েও বেশি। নন্দীগ্রামে পতিত পাবনের বাড়ি। পাওনা টাকাটা আদায় করে ব্যাংকে জমা দিয়ে আসার জন্য সে কলকাতায় গিয়েছিল। 3 দিন পরে সে গম্ভীর মুখে বাড়ি ফিরে এলো। জীবনের স্বাভাবিক হাসি খুশি ভাবটা অনেকদিনই উবে গেছে পতিত পাবনের। কিন্তু সাধারণত সে এরকম খাপ ছাড়া গাম্ভীর্যের ধার ধারে না। চোখের চাউনিও যেন একটু কেমন কেমন। টাকা পেলে? পেয়েছি। কোন ব্যাংকে জমা দিলে? সরকারি তো? ব্যাংকে জমা দেবো কেন? আমি কি সেরকম বোকা নাকি? পুঁতে রেখেছি। পুঁতে রেখেছো? কোথায় পুঁতে রেখেছো? তা দিয়ে তোমার কি দরকার? যেখানেও রেখেছি। ধীরে ধীরে মোটামুটি ব্যাপারটা বোঝা গেল। টাকাটা পতিত পাবন যথারীতি আদায় করেছিল, কিন্তু তারপরেই কি যেন একটা হয়েছে। টাকাটা হয় কোথাও পড়ে গেছে, নয়তো কেউ পকেট মেরেছে, নয়তো ভাঁওতা টাওতা দিয়ে বাগিয়ে নিয়েছে, অথবা কোনোভাবে চুরি টুরি গেছে। মোটামুটি কলকাতা শহরের ভোজবাজিতে 1 মিনিটের মধ্যেই সেই টাকাটা যে কোথায় উড়ে গেছে, ব্যাপারটা যে কি হয়েছে বাড়ির লোকে ঠিক জানে না। বাড়ি ফেরার পরের দিন পতিত পাবনের মাথাটা কিছুক্ষণের জন্য একটু সাফ হয়েছিল। সেই সময়ই তার কথাবার্তা থেকে এই অনুমান করা গেছে। বড় ছেলে মাধব যা করার ছিল করে দেখল। জিজ্ঞেস করল, টাকাটা কোথায় রেখেছো বাবা? হ্যাঁ, কোথায় যে রাখলাম। ঘরে নিয়ে এসেছিলে? জানি না। ঘন্টার পর ঘন্টা বাপকে জেরা করল। যে টিনের সুটকেস নিয়ে পতিত পাবন কলকাতা গিয়েছিল সেটাও তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করল। তারপর নিজেও কলকাতায় ছুটল, কিন্তু বৃথাই ছোটাছুটি। বাড়ি ফিরে মাথা নেড়ে বলল, ও টাকা গেছে মা। অন্যদিকে স্বামীর রকম সকম দেখে অন্নপূর্ণার যত বুক ধরফর করছিল, অবিবাহিতা মেয়ে পুঁচকির দিকে চেয়ে সেই শোক উত্তরোত্তর বাড়তে লাগলো। এই দেখো দেখি, কাঁদছো কেন? ওগো, আমাদের পুচকির বিয়ে দেবো কি করে গো? হ্যাঁ, পুচকির বিয়ে? এই সেদিন না পুচকির বিয়ে দিলাম, আবার কিসের বিয়ে?
মাধবের বউ শাশুড়ির দেখা দেখি এতক্ষণে চোখ মুছছিল। এবার সেও খিলখিল করে হেসে মুখে আঁচল চাপা দিল। বেকারের বউ, কিন্তু সংসারের ভাবনা চিন্তা আর নিজস্ব ব্যক্তিত্ব বলে কিছু না থাকায় সংসারের হাসি কান্নার স্রোতেই গা এলিয়ে ভেসে বেড়ায় সে। তবে একটা আশ্চর্যের বিষয় হলো, পরের দেখা দেখি সে কাঁদে বটে, কিন্তু হাসির কথায় সে নিজেই হাসে। পুচকি, হাই পুচকি। কি বাবা? এই, তুই কেমন মেয়ে রে? হ্যাঁ, 2 বছর আগে অত খরচ করে তোর বিয়ে দিলাম, আবার তোর বিয়ে কিসের? ইয়ার কি পেয়েছিস নাকি? ইয়ার কি? এ কি সিঁদুর দিসনি তুই? কেন দিসনি? কেন সিঁদুর দিসনি হারামজাদি? আর একবার আমার দফা নিকেশ করার মতলব করেছিস না? একবারে স্বাদ মেটেনি। মেজ ছেলে যাদব কাছেই দাঁড়িয়েছিল। সে চোখের ইশারা করতেই হতভম্ব পুঁচকি পালিয়ে যায়। আমি আর পেরে উঠলাম না। এত কষ্টে যদিও বা 1002 টাকা জোগাড় করেছি, সকলের নজর ওই টাকাটার উপরে। ওটা যতক্ষণ না শেষ করতে পারছে কারো আর স্বস্তি নেই। তোমার টাকা কোথায় পোঁতা আছে তা তো আমরা কেউ জানিও না বাবা। জানার জন্য তো মতলব বাগাচ্ছ 1000 রকমের। তা কেন বাগাবো? টাকা দিয়ে আমাদের কি দরকার? তোমার টাকা যেখানে আছে সেখানেই থাক, ঠিক আছে? মাথার ভেতরে যার গন্ডগোল বেঁধেছে তাকে কে বোঝাবে? এ বাড়িতে সকলের চেয়ে মাথা পরিষ্কার যাদবের। সংসারে মানুষের কাণ্ডকারখানা সে যেমন বুঝতে পারে, বোঝাতেও পারে তেমনই। জোরালো একটা ব্যক্তিত্ব থাকার জন্য তার কথাগুলোও লোকে বুঝতে চায়, কিন্তু বাপকে বোঝাতে গিয়ে সেও হার মেনে যায়। পতিতপাবনের বিকৃত মাথাটা কিছুতেই ছেলের ভালো মাথাটার ভাবনা স্বীকার করতে চায় না। অন্যদিকে এক একটা সূত্র ধরে এক এক দিকে কল্পনা করতে থাকে মাধব। বাবার সমস্ত বিকারের মূল্য তো ওই 2000 টাকা। কোন চুলোয় যে গেছে সে টাকা ভগবানই জানেন। দিনরাত্রি খালি ওই টাকার কথাই ভাবেন। শুধু নিজে ভাবলে তাও ঠিক ছিল, কিন্তু অন্য লোকেদের মধ্যে যখন যে বিষয়ে আলোচনা করুক তার মধ্যে গিয়েও তাকে ওই কথাই টেনে আনতে হবে। আচ্ছা, টাকাটা যদি কোথাও পড়ে গিয়েও থাকে, আর যদি এমন কেউ পেয়ে থাকে যে কষ্ট করে হলেও 2000 টাকার লোভ সামলাতে পারে, তাহলে খবর কাগজে কয়েকটা বিজ্ঞাপন দেয় মাধব। তারই মধ্যে একটা বিজ্ঞাপন চোখে পড়ে যায় পতিতপাবনের। মাধব, এই মাধব, এদিকে আয়, এদিকে আয়, কথা আছে। এই কাগজে বিজ্ঞাপন কে দিয়েছে? তুই? হ্যাঁ, ভাবলাম যদি কেউ কুড়িয়ে পেয়ে থাকে। কুড়িয়ে পেয়ে থাকে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি রে? মাথা খারাপ হয়েছে? বলছি পুঁতে রেখেছি, পুঁতে। কুড়িয়ে পাবে কি করে? পুঁতে রেখেছো তো বুঝলাম। কি বুঝলাম? কি বুঝলাম? বল পাজি, বুঝলাম মানে কি বল, তোকে বলতেই হবে। খালি মুখে বললেই তো হবে না যে পুঁতে রেখেছি। একবারটি শুধু দেখাও, তারপর তোমার যেখানে খুশি রেখে দিও। টু শব্দটি করব না। তুই তুই শয়তানের এক শেষ মাধু, বজ্জাতের এক শেষ। ভেবেছিস এমন ফিকির করে টাকার খোঁজটা নিয়ে নিবি, তাই না? হ্যাঁ, ভালো চাস তো বিজ্ঞাপন বন্ধ করে দে মাধু। আর শোন, খবরদার আমার টাকার কথা তুই মুখে আনবি না। আমার টাকা আমি যা খুশি করব, যা খুশি করব, তাতে তোর কি? দাদার সাথে বাপের এই কথোপকথন দেখে যাদবও ভাবনা চিন্তা করে বাড়িতে জানিয়ে দিল, শোনো মা, টাকার সম্বন্ধে এ বাড়িতে আর যেন তোমরা কোনো উচ্চবাচ্য করো না। মিছিমিছি বাবাকে চটিয়ে লাভ নেই। ক্ষতি যা হওয়ার হয়েছে, ও টাকা আর ফিরবে না। টাকা যে কোথাও পোঁতা আছে, ভুল ভেঙে গেলে বরং বাবার মাথা আরও বিগড়ে যাওয়ার সম্ভাবনা। তার চেয়ে তার এই ভুল ধারণাই থাক, আর সেটাই সায় দিয়ে চলা আমাদের সকলের উচিত। হয়তো ধীরে ধীরে আবার সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। কোনো এক ছুতোয় অন্য পরিচয়ে বাড়িতে এসে ডাক্তার একদিন পতিতপাবনের অবস্থা দেখে গেলেন। যাওয়ার সময় বললেন, দেখুন, হঠাৎ মনে আঘাত লেগে যে পাগলামি আসে সেটা সাধারণত স্থায়ী হয় না, আস্তে আস্তে চলে যায়। মানে আপনি বলছেন সিঁড়িতে পা পিছলে মাথা ফাটিয়ে যে অজ্ঞান হয়েছিল 3 দিন, তার যখন জ্ঞান ফিরল তখন সে একেবারে স্বাভাবিক মানুষ?
এমনও অনেক লোক দেখা গেছে যে একবার একটা আঘাতে হঠাৎ সে বদ্ধ পাগল হয়ে গিয়েছে, আবার অন্য একটা আঘাতে তেমনি হঠাৎ করে সে সুস্থ হয়ে উঠেছে। মানুষের মাথাটা বড় আশ্চর্য জিনিস যাদব, বড়ই খাপছাড়া, বড়ই রহস্যময়। কিসে যে কখন কি হয় কারও তা বলার ক্ষমতা নেই, বুঝলে? ডাক্তারের পর একটু কবিরাজি চিকিৎসা হলো। কখনো তাকে একটু ভালো মনে হলো, তো কখনো মনে হলো পাগলামি যেন বেড়েই চলেছে। কিন্তু বিশেষ কোনো উন্নতি কোনো চিকিৎসাতেই দেখা গেল না। বাড়ির সকলের মন খারাপ, পাড়ার লোকেরও উপদেশ পরামর্শ দেওয়ার মতো মস্ত একটা বিষয়বস্তু জুটে গেল। পুজো মানত মাদুলির মধ্যে দেখা গেল পুজো আর মানতই সম্ভব। পতিত পাবনকে মাদুলি ধারণ করানোর কোনো উপায় খুঁজে পাওয়া গেল না। কে তাকে বলবে যে তার মাথা খারাপ হয়েছে, এই মাদুলিটা ধারণ করলে সে সেরে যাবে? অবশ্য ভয়ানক কিছু করার ঝোঁকও পতিত পাবনের আসে না। কতকগুলো বিষয়ে মাথাটাও সে মোটামুটি ঠিক রাখে, এই যা ভরসার কথা। অন্য পাগলের মতো বেঁধে রাখতে হলেই হয়েছিল আর কি। পাগলামি পাগলের একটা নিজস্ব বৈশিষ্ট্য, কিন্তু পতিত পাবনের পাগলামি কেমন যেন বেমানান মনে হয়। এই অস্বাভাবিকতা যেন তার পক্ষে একান্ত অস্বাভাবিক, অনুচিত কিছু। প্রত্যেক মাসের 1 তারিখে নিয়ম মতো পেনশনটা নিয়ে আসে, সময় মতো স্নানাহার সারে, সংসারের স্বাভাবিক গতিতে কোনো বাধা জন্মায় না এবং কাউকে তার জন্য ব্যতিব্যস্তও হয়ে উঠতে হয় না। রাত্রে যদি না ঘুমোয়, অন্য কারো ঘুমের ব্যাঘাত সে করে না। বিড়বিড় করে যখন যা বকে, এত আস্তে আস্তে এবং জড়িয়ে জড়িয়ে কথাগুলো বলে যে নিজে কান না পেতে শুনলে কারো শোনার সাধ্য হয় না। দাড়ি গোঁফে পতিত পাবনের মুখখানা ঢেকে গেছে। তার চোখের দিকে চাইলে একটা অদ্ভুত অনুভূতি হয়। কেমন একটা জটিল দুর্বোধ্য রহস্য তার 2 চোখে একটা অস্বাভাবিক বিচ্ছিন্ন জ্যোতির মতো ঘনিয়ে এসেছে। এদিকে যাদব মাকে সান্ত্বনা দেয়, বাবা ভালো হয়ে যাবে মা, দেখো। আমার যেমন অদেষ্ট। আরে সত্যি ভালো হয়ে যাবে। কোনো রকমে আমি যদি 2000 টাকা জোগাড় করতে পারতাম তাহলে এক্ষুনি। মাধব একটা 50 টাকার চাকরি জোগাড় করতে পারল বটে, কিন্তু যাদবের পক্ষে 2000 টাকা জোগাড় করার কোনো ভরসাই দেখা গেল না। মাধবের চাকরি হওয়ায় ভাবনা চিন্তা করে যাদব আর পড়াশুনো ছাড়ল না। কলকাতায় এক কাকার অমত সত্ত্বেও তার বাসায় উঠে কলেজের কাটা নামটা জোড়া লাগিয়ে ভয়ঙ্কর পড়া আরম্ভ করল। পড়ে পড়ে মরে গেলেও টাকা যে হয় না তাহা যাদব জানে, কিন্তু কি আর করা যায়। আর কোনো পথের সন্ধানও তো সে জানে না, আর জানলেও খোঁজ রাখে না। কাকার বাড়িতে ফাই ফরমাস খাটতে বললে যাদব খাটে না, গালাগালি দিলে শোনে না, খেতে না ডাকলে নিজে পাত পেড়ে খায়, আর সপ্তাহে 200 ওজন কমানোর মতো পড়ে। এমন অসাধারণ ভালো একটা ছেলে বাড়িতে থাকলে যদি বাড়ির আড্ডাধারী ছেলেগুলোর কিছু ভালো হয়, এই আশায় কাকার বাড়ির সকলে শেষে যাদবের অপরাধগুলো ক্ষমা করে ফেলে। আচ্ছা তুই পড়, তোকে আর বাজারে যেতে হবে না। ধরা বাঁধা একটা নিয়মই আছে, পড়তে পড়তে যে যত রোগা হতে পারবে সে তত ভালোভাবে পাশ করবে। সুতরাং যাদবের পরীক্ষার ফল হলো চমৎকার। গ্র্যাজুয়েটত্ব অর্জন করে বিশ্ববিদ্যালয়ে নাম লিখিয়ে যাদব পণ প্রথার বিরুদ্ধে যত আন্দোলন উঠেছে তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল। বাড়িতে বলল, দেখো, ভালো মেয়ে যদি পাওয়া যায় তো ভালোই, যদি না পাওয়া যায় তাতেও ক্ষতি নেই, কিন্তু সমস্ত জিনিস কড়ায় গণ্ডায় বুঝে নেওয়া চাই। আর আমার চাই নগদ টাকা, 1 থোক 2000 টাকা। 1999 হলেও চলবে না, পুরোপুরি 2000। যাদবের ভাবসাব দেখলেও কেমন কেমন যেন লাগে। যেমন চেহারা ছিল বা ভাব ছিল সেরকম চেহারাও আর নেই, স্বভাবও আর নেই। আগাগোড়া বদলে গেছে সে। শান্ত শিষ্ট ধীর প্রকৃতির ছেলেটার মধ্যে কেমন যেন একটা চাঞ্চল্য এসেছে বোঝা যায়।
জীবনটা যার কাছে এতদিন সহজ এবং সাধারণ ছিল, হঠাৎ তার যেন জীবন সম্বন্ধে গুরুতর একটা নেশা জন্মে গেছে। সহজ বুদ্ধি বিবেচনার মধ্যে জেগে উঠেছে জোরালো ভাব প্রবণতা। একদিন মাধব বলল, তুই বড় বেহায়া যদু, নিজের বিয়ের সম্বন্ধে এমন করে। তুমি বোঝো না দাদা, বিয়ের জন্য বিয়ে করছি নাকি আমি? টাকার জন্য করছি, টাকার জন্য। টাকার জন্য বিয়ে করলে নিজের বিয়ের সম্বন্ধে যতদূর খুশি নির্লজ্জ হওয়া যায়, এইরকম একটা ধারণার জন্যই সে মহোৎসাহে নিজের বিয়ের কথা আলোচনা করে, দেনা পাওনার ফর্দ দাখিল করে। তবে ফর্দ দেখলেই বোঝা যায় 1000 কমে মেয়ের বাপের আর রেহাই নেই। তা হোক, বাড়িঘর না থাক, বাড়ির অবস্থা ভালো না হোক, ছেলের বাপের মাথায় ব্যারাম থাক, পরীক্ষা পাশ করতে ছেলে যে অসাধারণ পটু, তাতে কোনো সন্দেহ নেই। ঘটক একেবারে 5000 টাকার একটা বলি এনে হাজির করল। ভদ্রলোক নগদ 3000 টাকা দিতে রাজি আছেন যদুবাবু। বাহ, এই তো চাই। আমার 300 টাকা বাদ দিলে বাকি 2700 আপনারই তো থাকবে। এই বেশ হয়েছে। 700 টাকাটা যে বেশি পাওয়া গেল, সেই টাকার মধ্যেই বউ ভাত ইত্যাদির খরচ মিটে যাবে। হাতে থাকবে পুরোপুরি 2000। কেবল নগদ 2000 নিলে যে কাজের জন্য এত কাণ্ড করা হচ্ছে, সে কাজটাই হতো না। 2000-এর মধ্যে কত যে খরচ হয়ে যেত কে জানে। ছেলের বিয়েতেও যে টাকা খরচ হয়, এটা এতদিন তার খেয়াল হয়নি। যথারীতি যাদবের বিয়ে হয়ে গেল। বউ অবশ্য সুবিধের হলো না, সব দিক থেকে সুবিধে হয়ও না। রং একটু কালো, বউয়ের দেহ একটু মোটা, মুখখানা একটু চ্যাপ্টা, আর বাঁ চোখটা এত ছোট যে সে চোখে তার দৃষ্টি নেই। নামটা পর্যন্ত কেমন যেন কালিদাসী। যাদব আগেই মেয়ে দেখেছিল, তবু বিয়ের রাত্রে চোখের পলক ফেলতে তার যেন একটু কষ্টই হতে লাগলো। উপোস আর অনিদ্রায় যেরকম হয়, তার চেয়ে অন্য রকমের কষ্ট। তোমার ঘুম পেয়েছে? না। তোমার গালে ওই কাটা দাগটা কিসের গো? ফোঁড়া হয়েছিল। যাদব বুঝল, মেয়ে দেখার সময় যা মনে হয়েছিল, বউয়ের গলা তার চেয়েও কর্কশ। অতিরিক্ত লজ্জার ভেজালটা কমে গেলে ওই গলার স্বর যে কেমন শোনাবে কে জানে। শুয়ে পড়ো। বউ ভাতের হাঙ্গামা চুকে গেলে পরদিন সকালবেলা পতিতপাবন বাড়ির সামনের দাওয়ায় বসে গম্ভীর মুখে তামাক টানছিল। বাড়িতে বিয়ের গণ্ডগোল শুরু হওয়ার পর থেকে সে একটু চুপচাপ হয়ে এসেছিল। কেমন এক প্রকার বিস্মিত দৃষ্টিতে গভীর মনোযোগের সঙ্গে সকলের চলাফেরা হইচই লক্ষ্য করছিল। কাল সে সারা দিনটা যেখানে ভোজ রান্না হচ্ছিল, সেখানে একটা পিঁড়িতে বসে কাটিয়ে দিয়েছে। সন্ধ্যের পর থেকে বারান্দার এক কোণে একটা টুলে ঠায় বসে থেকেছে অনেক রাত অবধি। বাড়ির লোক অথবা নিমন্ত্রিতরা কেউ কথা বললে কথার জবাবও দেয়নি। আজ সকালে অনেক দেরিতে উঠে নীরবে প্রাতকৃত্য সেরে চা জলখাবার খেয়ে বাইরে এসে বসেছে। চা সে কোনোদিন খায় না, কিন্তু আজ খেয়েছে। সকলে একটু অবাক হয়ে ভেবেছে, না জানি এ আবার তার নতুন কোনো পাগলামির পরিচয় হতে যাচ্ছে। তামাক টানতে টানতে সে কি যেন একটা ভাবছিল। বাবা বাবা, শিগগির এসো, দেখে যাও কি কাণ্ড হয়েছে। কি কি হয়েছে রে পুচকি? দেখবেই চলো না। হুঁকো রেখে ব্যস্তভাবে পতিতপাবন উঠে দাঁড়ালো। পুঁচকির সঙ্গে উঠোনে এসে দেখতে পেল, উঠোনের এক কোণে যাদব শাবল দিয়ে মাটি খুঁড়ছে, আর চারিদিকে দাঁড়িয়ে হাঁ করে সকলে তাই দেখছে। কি হয়েছে রে যদু? বাবা, তোমার সেই 2000 টাকার খোঁজ পেয়েছি। হ্যাঁ? বাঁশ পুঁতবে বলে কানাই এখানে গর্ত খুঁড়ছিল, আর হঠাৎ কিসে যেন একটা শাবল লেগে গেল। গর্তের ভেতরে হাত ঢুকিয়ে যাদব একটা বড় কাঁসার ঘটি বের করে আনলো। দাঁড়াও, এই দেখো, এর মধ্যেই তো তোমার সেই 2000 টাকা রেখেছিলে, তাই না? এর ওর মুখের দিকে তাকায় পতিতপাবন। ভুরু কুঁচকে কি যেন একটা ভাববার চেষ্টা করে। আমার সেই 2000 টাকা? আমার সে টাকা এখানে আসবে কোত্থেকে?
সে টাকা তো ব্যাংকে জমা দেবার সময় চুরি গেছে। সকলে স্তম্ভিত বিস্ময়ে পতিত পাবনের মুখের দিকে চেয়ে রইল। তাহলে তুমি যে বলতে টাকা পুঁতে রেখেছ? ও তাই বলতাম বুঝি। আমারও ওইরকম একটা কথা না মনে হচ্ছিল। মাথাটা আমার যেন একটু কেমন কেমন করছিল কদিন থেকে। আমার অসুখ বিসুখ করেছিল নাকি রে? যাদব উঠে দাঁড়িয়েছিল। সেখান থেকে সোজা দেখা যাচ্ছে নতুন বউ মস্ত দেহখানা নিয়ে কৌতূহল ভরে ঘরের চৌকাঠের কাছে এসে দাঁড়িয়েছে। মোটা মোটা আঙুলগুলো দিয়ে ঘুমটা ফাঁক করে উঠোনের ব্যাপারটা দেখছে। যাদবের উদ্ভ্রান্ত দৃষ্টি একবার চারিদিকে ঘুরে বাপের মুখের ওপর এসে থামল। অসুখ? অসুখ না ছাই। তোমার মতো লোকের অসুখ হয় কখনো? সব তোমার ঢং, সব তোমার ঢং। আমারই কপাল খারাপ, আমারই কপাল খারাপ ছিল। আমি এই নিয়ে এতদিন ধরে মাথা ঘামিয়েছি। অন্য ছুতোয় অন্য পরিচয়ে বাড়িতে আনা সেই ডাক্তার একদিন যাদবের ব্যাপারখানা দেখে বললেন, হঠাৎ মনে আঘাত লেগে যে পাগলামি আসে সেটা সাধারণত স্থায়ী হয় না, আস্তে আস্তে চলে যায়। পতিত পাবন বোধহয় সেই পাগলের গল্প জানে না। সিঁড়িতে পা পিছলে পড়ে মাথা ফেটে অজ্ঞান হয়েছিল 3 দিন। তারপর যখন জ্ঞান ফিরে এলো একেবারে সুস্থ স্বাভাবিক মানুষ। বড়ই আশ্চর্য জিনিস মানুষের মাথাটা, বড় খাপ ছাড়া, বড় রহস্যময়। কিসে যে কখন কি হয় কারো তা বলার ক্ষমতা নেই। এতক্ষণ আপনি শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের কাহিনী মাথার রহস্য, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. পতিত পাবনের চরিত্রে দীপক, মাধবের ভূমিকায় অপূর্ব, অন্নপূর্ণার চরিত্রে রীতি, কালিদাসীর ভূমিকায় সঙ্গীতা, পুচকির চরিত্রে মৌ, গল্প পাঠে ও অন্যান্য ভূমিকায় সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।